চারদিকে শুধু রমজানের সুগন্ধি। নামাজ, ইফতার, সেহরি এই সকল কাজগুলো যখন করি তখন মনের মধ্যে এক ধরনের শান্তি কাজ করে। আর প্রতি বছরই রমজান মাসটা পালন করার জন্য হায়াতের প্রয়োজন হয়, সৌভাগ্যের প্রয়োজন হয়। আর দেখতে দেখতে রমজান মাসটা যে এত তাড়াতাড়ি করে চলে যায় তা টেরই পাওয়া যায় না। মহান রব্বুল আলামিন আমাদের এই রোজা রাখার তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজও চলে এলাম রোজার দিনে একটি সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সামনে তো ঈদ আসার আগে আমি অল্প অল্প করে আমার সংসারের বেশ কিছু ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে ফেলছি। রোজা রেখে তো আর পুরো ঘরের কাজ একদিনে ডিপ ক্লিন করা সম্ভব না, সেজন্য এক একদিন এক একটা ফার্নিচারে নিউ ডেকোরেশন করে নতুন করে লুক দেওয়ার চেষ্টা করি, যাতে ঈদের আগে আমি হালকা পাতলাভাবে ক্লিন করলে আমার কাজে তেমন একটা ঝামেলা হবে না আর কষ্টটাও কম হবে। রোজা রেখে তো আর একদিনে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করা সম্ভব হয় না, তো এক একদিন এক একটা কাজ করি আর সেই সময় শ্যুট নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আজও কিন্তু আমি তাই করেছি। যেহেতু রোজার সময় 4-5 দিন পরে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি, সেজন্য একটু সময় হাতে নিয়ে এবং সুন্দর করে সেই ব্লগগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আর একটা ব্লগারের জীবন তো আর সহজ নয়, চাইলে কিন্তু যেমনে তেমনিভাবে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতেও পারি না। চোখেরও একটা সৌন্দর্য আছে আর মনেরও একটা শান্তি কাজ করে সে সময়। রোজা আসার পর থেকে আমার লিভিং রুমটা আমার একটু প্রতিদিনই ক্লিন করে রাখতে হচ্ছে। এর একটি কারণ হলো রোজায় নামাজ কালাম আমরা যেগুলো পড়ে থাকি সেগুলো আমরা জামাতে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা সহ আমরা লিভিং রুমেই পড়ে থাকি। আর শুধু তারাবি নামাজটাই আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তারা বাহিরে পড়ে। তো যার কারণে আমার লিভিং রুমটা আমার সবসময় একটু ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। এদিক দিয়ে আমি আমার লিভিং রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করে দিয়ে নতুন একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। আর এভাবে দেওয়ার পরে পুরো লিভিং রুমটা সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে। আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন। আর সাদা যে কোনো জিনিস দিয়ে কোনো কিছু অর্গানাইজ করলে এতটা সুন্দর লাগে, তো মনের মতো তো লিভিং রুমটা প্রতিদিনই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর যাদের একটু অভ্যাস আছে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার, তারা তো বুঝে নেই সারাক্ষণ ঘরটাকে ক্লিন করে রাখতে হয়। তো এদিক দিয়ে আমি রোজার মাঝে দুটি কেক ডেলিভারি দিয়েছি। আর যে দুটি কেক ডেলিভারি দিয়েছি সেগুলো হলো এগুলো, একটা হলো 2 পাউন্ড চকলেট কেক আর অন্যটি 2 পাউন্ড ভ্যানিলা কেক। এই কেক দুটো মেকিংটা আমি আমার ফেসবুক পেজ যেটা আছে সেখানে তো শেয়ার করেছি, এখানে শুধু সংক্ষেপে শেয়ার করছি, এখানে আর মেকিং পদ্ধতিটা শেয়ার করছি না। প্রায় আমি চেষ্টা করি আমি কিভাবে কেকগুলো বানিয়ে থাকি সেগুলো শেয়ার করা। তো আজ যদি আমি সেটা শেয়ার করতে যাই তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আমার আবুরা খুব একটা দেখে শান্তি পাবে না। তো যার কারণে অল্পর মধ্যে ছোটোখাটোভাবে আপনাদের সাথে এই কেকটা কীভাবে ডেকোরেশন করে আমি ডেলিভারি দিয়েছি সেটা একটু শো করছি। আমি ভাবতে পারিনি আমি রোজার মধ্যে এতগুলো কেকের অর্ডার পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সুন্দর করে কেকগুলো ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। তো আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এদিক দিয়ে ঈদের আগে আমার কিচেনে যে কিচেন র্যাকগুলো আছে সেগুলো আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আর আমি সহ একসাথে এগুলো ক্লিন করে এখন একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ঈদে 4-5 দিন আগে নাস্তা বানানো নিয়ে একটা ঝামেলায় থাকবো, সেজন্য এই সকল কাজগুলো আগে থেকেই করে রাখছি। হাতে আর কিন্তু বেশি দিন সময় নেই আমাদের, তো তাড়াতাড়ি করে যদি এই কাজগুলো করে রাখি, স্পেশালি এগুলো কিন্তু একটি বাড়তি কাজ এবং একটি কষ্টের কাজ আর ঝামেলারও কাজ। তো এই কষ্টের কাজ আর ঝামেলার কাজগুলো আগে থেকে করে নেওয়ার চেষ্টা করছি। রান্নাঘরটা তো ক্লিন রাখা খুব দরকার। আমরা গৃহিণীরা কিন্তু রান্নাঘরটাকে যত সুন্দর করে পরিপাটি করে রাখি আমাদের পরিবারের সুস্বাস্থ্য ততটাই ভালো থাকবে। একটা বয়সে এসে সংসারের কাজগুলো যখন হাতের মুঠে নিয়ে এসেছি, সেই তখন বিয়ের আগের কথা মনে পড়ে। বিয়ের আগে এত অলসতা বোধ করতাম, মাকে তো কখনোই হেল্প করতাম না। মায়ের মতো কাজ করতো আর আমি আমার মতো শুয়ে বসে ঘুমিয়ে তখনই সময়টা কাটাতাম। তো তখন নয়, এখন চিন্তা করি কেন যে ওই কাজগুলো আম্মুকে একটু হেল্প করতাম না। আজ যেমন আমার কষ্ট হয় ঠিক তখনও তো আমার মায়ের কষ্ট হতো। তবে সবাই কিন্তু এক না, অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে মাকে অনেক হেল্প করেছে। তো
তো অনেকে আমাকে এই বিষয়ে কিন্তু অনেকে জানিয়েছিল। তো তখন নিজের মতো নিজের সংসারের কাজ নিজেকে যতই কষ্ট হোক বা যতই খারাপ লাগুক না কেন করে নিতে হয়, তখন কিন্তু সে কাজগুলো করে নিতাম না। মাঝে মাঝে মনে হয় সেই ছোটোবেলা বা বিয়ের আগে জীবনটা অনেক সুন্দর ছিল আমাদের, তাই না? কোনো টেনশন ছিল না বা কোনো ঝামেলাও ছিল না। তখন শুধু লেখাপড়া, খাওয়া দাওয়া আর ঘুম। আর এখন এই একটা মাথার মধ্যে কত রকম দায়িত্ব, আর এই হাতের উপরে কত কিছুই থাকে আমাদের। সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুই করতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। এদিক দিয়ে আমার কিচেন র্যাকগুলো ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি যা যা এখানে সবসময় গুছিয়ে রাখি সেগুলোই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর গোছানোর সময় কেন জানি আমার থেকে একটু উল্টোপাল্টা হচ্ছে সব কিছু। আসলে মানে মনোযোগ দিয়ে ঠিকমতো কাজগুলো করতেও পারছি না, আর ঠিকমতো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে গিয়ে অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছিল। মোটামুটি আমার সংসারের বেশ কিছু ঝামেলার কাজ আর বাড়তি কিছু কাজ সেগুলো আগে থেকে একটু গুছিয়ে নিয়েছি। আর এখন এতটা শান্তি লাগছে, যে কোনো জিনিস ক্লিন করার পরে দেখতে এত সুন্দর লাগে, আর সেটা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়। তো এই যে আমার কিচেন র্যাকের এই কিচেনের এই অংশটা কিন্তু আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি না। যখনই এই কিচেন র্যাকগুলো ক্লিন করার চেষ্টা করি তখনই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। এদিক দিয়ে আমার কিচেনের উপরে যে হ্যাঙ্গারটা আছে সেখানে হাতের কাছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলোই রাখার চেষ্টা করি, যাতে প্রয়োজনে আমি সব কিছু হাতের মুঠে পাই। হয়তো আহামরি দামি কিছুই নেই আমার কিচেনে, তারপরেও আমার যা আছে আমি আমার সাধ্যের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আরএফএল বেস্ট বাইয়ের এই কিচেন র্যাকগুলো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুব বেশি উপকার হয়। একটা সংসারে যাবতীয় জিনিসপত্র এই আরএফএল বেস্ট বাইয়ের এই সকল কিচেন র্যাকগুলোতে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। আর এই র্যাকগুলোর কারণে আমাদের রান্নাঘরের অনেক কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। এদিক দিয়ে সব কিছু করে পরদিন আমি সেহরি তো নয়, ইফতারে যে সকল জিনিসগুলোর আয়োজন করেছি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করেই দেখলাম দুপুরবেলা আমার ছোটো বোন এসেছিল আমার বাসায়। তো সে রোজায় যখন এসেছে তাকে কখনো কিন্তু আমার রোজায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয়নি। তো ভাবলাম আজ তার জন্য একটু স্পেশাল একটা আয়োজন করি। তো সেজন্য জুহুরের নামাজ পড়ে সাথে সাথে আমি রান্নাঘরে প্রবেশ করে একটু স্পেশাল কিছু নাস্তা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সবার আগে আমি একটি কাবাব বানানোর চেষ্টা করেছি, আর নাগেটসের কাবাবের শেপ করে নাগেটসের মতো করেই ওই নাস্তাটা বানিয়েছি। আর এখন পাটিসাপটা পিঠা বানাচ্ছি। রোজা আসার পর থেকে আমি আর পাটিসাপটা পিঠা বানাইনি, এই প্রথমই বানাচ্ছি। আর এই পিঠাটা আমার ছেলে এবং আমার পরিবার প্রত্যেকটা সদস্য খুব বেশি পছন্দ করে। আর এই পিঠাটা বানাতেও কিন্তু বেশ সহজ। তো তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নিলে একটা সুবিধা হয়। ইফতারির আগে এত দৌড়াদৌড়ি আর এত হুড়াহুড়ি হয়, সে সময় তখন একা হাতে সব কিছু করে নিতে অনেক ঝামেলা হয়ে যায়। যেহেতু আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না, যার কারণে একা হাতে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন একটু স্পেশাল নাস্তা বানাই বা কোনো কিছু স্পেশালভাবে করে থাকি তখন একটু আগেই করার চেষ্টা করি, তাহলে একটা সুবিধা হয় আমার। তখন ইফতার বানাতে গেলে আর তেমন একটা লেট হয় না। এই রোজায় এখনও পর্যন্ত আমার হালিম বানানো হয়নি, তো ভাবলাম আজ প্রথম একটু হালিম বানাই, যেহেতু ঘরে গেস্ট এসেছে সে সাথে আমরাও খাবো। তো আমি হালিম যেভাবে রান্না করি সেভাবেই সবসময় রান্না করছি। আর আজ আমি হালিমটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। আর ব্রয়লার মুরগিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে মানে অনেকগুলো হালিম হয়। আর এদিক দিয়ে একটা হালিম আমি রান্না করছি। আর হালিম রান্না করার সময় হালিমের যে ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি সেটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এতে সুবিধা হয়, তাড়াতাড়ি করে হালিমটাও হয়ে যায়। আর আমার এভাবে হালিমটা খেতে বেশ পছন্দ। আর আমি হালিম রান্না করার সময় হালিমের যে মশলাটা প্যাকেটে দেওয়া থাকে সেটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই আমি একটু ছিটিয়ে দিই, এতে হালিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুদিন আগেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো যার কারণে আজ আমার হালিম রান্না করার সময় আর আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করার প্রয়োজন হয়নি। এদিক দিয়ে হালিমটা হয়ে যাওয়ার পর নামিয়ে তো ফেলেছি। আর একে একে যে সকল ইফতারির আয়োজন, স্পেশালি পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, কাবাব, এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো একা হাতে আমি সবসময় এভাবে প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকুই করে রাখছি। রোজা আসার পর থেকে ইফতার যখন বানাতে যাচ্ছি, আমি এই একটা কড়াই কিনে আমি এতটা উপকৃত হয়েছি আর এতটাই লাভবান হয়েছি। এখনও পর্যন্ত যতগুলো ইফতার বানিয়েছি আমার এই কড়াইটাতে
কি যে সুন্দরভাবে এবং ভালোভাবে প্রত্যেকটা ইফতার বানাতে পেরেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখেন, কত সুন্দরভাবে আমি প্রত্যেকটা ইফতার এই কড়াইয়ের মধ্যে ভেজেছি। কখনো কোনো কিছু লেগে যায়নি, পুড়ে যায়নি এবং নষ্ট হয়নি। এমনকি একটা ইফতার আরেকটার সাথে ভাজার সময় কোনোভাবে লেগে যায়নি। এই জিনিসটা কেনাতে এতটাই উপকৃত হয়েছে। আমি সাজেস্ট করব যে সকল আপুরা এই সকল ভাজাভাজির কাজগুলো করেন তারা কষ্ট করে এই কড়াইটা কিনে ফেলবেন। এতে আপনাদের রান্নার কাজগুলো এত সহজভাবে হয়ে যাবে। আর এদিক দিয়ে নাস্তাগুলো বানাতে বানাতে আমার ইফতারের টাইমও প্রায় হয়ে যাচ্ছে। তো টেবিলে খাবারগুলো সার্ভ করার আগে এই যে আমি হালিমটা রান্না করেছি সেটা আমি মাটির হাঁড়িতে নিয়ে খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম। আর এখন পর্যন্ত যতগুলো ইফতার বানিয়েছি সুন্দর করে প্রত্যেকটা ইফতার টেবিলে সার্ভ করে দিয়েছি। আর সেই সাথে আমার হাজব্যান্ড লাচ্ছি, তরমুজের জুস, ট্যাঙের জুস বানিয়ে নিয়ে টেবিলে যখন রেখেছে সব কিছু সুন্দর করে অর্গানাইজ করার পরে এত সুন্দর লাগছিল। আমার বন্ধু দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। সে বলেছে তুমি একা হাতে কীভাবে পারো এত কিছু করতে, মাশাল্লাহ। তো সুন্দর করে টেবিলে খাবারগুলো সার্ভ করে পরিবারের সবাই মিলে আমরা 13 রোজায় ইফতারের এই সকল আয়োজনগুলো আমরা পরিবারের সদস্যরা একসাথে খেয়েছি। তো 13তম রোজার সেহরিতে আমি একটি পাকিস্তানি লেয়ার মুরগি রান্না করছি। আর রান্না করতে করতে আমি প্রায় ব্লগের শেষ পর্যায়ে। আমি তো জানি না আমার এই ব্লগটা কারা কতটুকু দেখেছেন বা কতটুকু কন্টিনিউ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিবার পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো রোজার মাসে সকলের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।